বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি রাজপুত জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করি। হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে মুসলিম বিজয় পর্যন্ত উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসকে রাজপুত যুগ বা এজ অব দ্য রাজপুতস বলে অভিহিত করা হয়। এই সময় উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে রাজপুত জাতির বিভিন্ন শাখা শাসন করত। তবে নেপাল, কাশ্মীর, কামরূপে রাজপুত শাসন ছিল না। সেই অর্থে রাজপুত যুগ নামকরণ অর্থহীন। তবে বেশিরভাগ রাজ্যগুলি রাজপুতদের অধিকারে ছিল। অগ্নিকুল তত্ত্ব। রাজপুত জাতির উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। রাজপুত কিংবদন্তি অনুসারে সূর্য বা চন্দ্রবংশ বা বৈদিক যুগ থেকে প্রচলিত বংশ মর্যাদা দাবি করা হয়। প্রচলিত অর্থে রাজপুত্র শব্দটির অপভ্রংশ হিসাবে রাজপুত শব্দটি এসেছে। বাণভট্টের মতে উচ্চ বংশজাত ক্ষত্রিয়কে রাজপুত বলা হতো। সুতরাং বাণের অর্থাৎ সপ্তম খ্রিস্টাব্দে রাজপুতদের উচ্চ সামাজিক মর্যাদা ছিল জানা যায়। কবি যাদব রায় তার পৃথ্বীরাজ রস কাব্যে বলেছেন যে পারমার, চৌহান, প্রতিহার প্রভৃতি রাজপুতরা আবু পাহাড়ে বশিষ্ঠের যজ্ঞকুণ্ড থেকে জন্মলাভ করেছিল। এই তত্ত্বকে বলা হয় অগ্নিকুল তত্ত্ব। অগ্নিকুল তত্ত্বের সমালোচনা। অগ্নিকুল তত্ত্বের সমালোচনা করে আধুনিক পণ্ডিতরা বলেন যে অগ্নিকুল তত্ত্বই প্রমাণ করেছে যে রাজপুতরা বৈদেশিক বংশজাত। তাদের যজ্ঞ দ্বারা শুদ্ধ করা হয়। একথাই প্রমাণ করে তারা স্বাভাবিকভাবে ভারতের বিভিন্ন অঞ্চলের জাতিগোষ্ঠীর লোক ছিলেন না। ম্লেচ্ছ বা বৈদেশিক চরিত্র দূর করার জন্যই তাদের যজ্ঞের দ্বারা শুদ্ধিকরণ করতে হয়। 2. পৃথ্বীরাজ রস কাব্যে বহু ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটেছে। ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই তার পৃষ্ঠপোষক রাজবংশগুলির গুণাগুণ করতে গিয়ে উচ্চবংশ ও বশিষ্ঠের যজ্ঞকুণ্ডের কথা বলেছেন। এর ঐতিহাসিক সত্যতা নেই। 3. রাজপুতনায় পাণ্ডুলিপি থেকে অগ্নিকুল তত্ত্বকে সমর্থন করে না। গুহিলোট লিপি থেকে জানা যায় যে এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এক ব্রাহ্মণ। সুতরাং অগ্নিকুল তত্ত্বকে অধিকাংশ ঐতিহাসিক স্বীকার করেন না। ডক্টর গৌরীশঙ্কর ওঝার মত কি? তিনি বলেছেন যে তার হিস্ট্রি অফ রাজপুতানা গ্রন্থে কিংবদন্তি ও নৃতাত্ত্বিক প্রমাণ অনুসারে রাজপুতরা ছিল খাঁটি আর্যজাতির লোক। তার এই মতের সমর্থনে তিনি যুক্তি দেখান যে রাজপুতদের সূর্য পূজা, সতীদাহ প্রথা, জহর ব্রত প্রভৃতি প্রমাণ করে যে রাজপুত জাতির আর্য আচার দৃঢ়ভাবে পালন করত। 2. রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতেন। 3. তারা হিন্দু ধর্ম ও সভ্যতা রক্ষার জন্য মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রাম করেন। 4. নৃতাত্ত্বিক পরীক্ষায় রাজপুতদের শারীরিক গঠন আর্য জাতির মতোই বলে জানা যায়। উপরোক্ত মতের সমালোচনা করে ডক্টর ওঝার অভিমত যে তিনি বলেন যে অশ্বমেধ যজ্ঞ বা সতীদাহ প্রথা প্রভৃতি আচার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নয়। ভারতে দীর্ঘকাল এ সকল প্রথা ছিল। নবাগত জাতিগুলি এই প্রথা গ্রহণ করে। 2. হিন্দু সভ্যতা ও ধর্ম রক্ষার জন্য রাজপুত জাতির উগ্র প্রচেষ্টা অনেকটা তাদের নতুন ধর্মমতকে রক্ষার নবীন উদ্যম বলা চলে। কারণ যারা নতুন ধর্মমত গ্রহণ করে তারা সেই ধর্মমতের প্রতি উগ্র ও অন্ধ অনুরাগ দেখায়। 3. নৃতত্ত্বমূলক পরীক্ষা খুবই নির্ভরযোগ্য নয়। 4. অগ্নিকুল তত্ত্ব প্রমাণ করে যে রাজপুত জাতি বৈদেশিক জাতির বংশধর।
হুন ও শক উৎপত্তি। কর্নেল টড, উইলিয়াম ক্রুক প্রভৃতি বলেন যে রাজপুতরা ছিল শক, হুন ও গুর্জরদের বংশধর। এদের মধ্যে যারা উচ্চ শ্রেণীর ছিল তারাই রাজপুত নামে পরিচিত হয়। উইলিয়াম ক্রুকের মতে বৈদিক ক্ষত্রিয় ও রাজপুতদের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায়। পঞ্চম ও ষষ্ঠ খ্রিস্টাব্দে হুন আক্রমণের ফলে জাতীয় সমাজে বহু ওলটপালট হয়। এর ফলে নতুন সমাজ ও জাতি গঠিত হয়। এরই ফলে রাজপুত জাতির উদ্ভব হয়। হুন, গুর্জর প্রভৃতি জাতি ভারতীয় ভাষা, ধর্ম ও সভ্যতার প্রভাবে সম্পূর্ণ ভারতীয় হয়ে যায়। এদের মধ্যে যারা শাসক জাতিতে পরিণত হয় তাদের নাম হয় রাজপুত। শিলালিপি থেকে জানা যায় যে রাজপুত জাতি বহিরাগত। এই মতই অধিকাংশ পণ্ডিত মেনে নিয়েছেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।